আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের অফিসিয়াল সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। তো যেটা বলতেছিলাম, আচ্ছা, যেহেতু আজকে অনেক স্টুডেন্টস নতুন আসছেন, আমি একটু কোর্স আউটলাইনটা আরেকবার সবাইকে একটু টাচ দিয়ে দিই। এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 কিন্তু আপনাদের জন্য সব অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কেন? কারণ বাংলাদেশে গার্মেন্টস সার্টিফাইড এক্সপোর্ট ওরিয়েন্টেড সার্টিফাইড গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা 5,500-এর বেশি। আরও সার্টিফিকেশন, অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো সার্টিফিকেশন নিচ্ছে প্রতিনিয়ত। আর আপনাদের চোখের আশেপাশেই ডানে বামেই দেখবেন অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যে জাস্ট 4th ফ্লোর, এই যে এরকম একটা 4th ফ্লোর বা এরকম একটা রুম, সেই রুমের ভিতরে আপনাদের অ্যাপারেল ল্যাবটাও কিন্তু একটা ছোটোখাটো সেট আপ, যেখানে এই যে তাহসিন যে নিট টি শার্টটা পরে আছে, এরকম টি শার্ট সরাসরি প্রডিউস করে ফেলা পসিবল। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে সবচেয়ে বেশি, এটার জব স্কোপ সবচেয়ে বেশি। তো ওই জন্য যারা আপনারা মেজর হিসেবে ওয়েট প্রসেসিং বা ফ্যাব্রিক বা ইয়ার্ন অন্য কিছু নিলেও জব করার পার্সপেক্টিভেও বাংলাদেশে জব অপরচুনিটি কোন সেক্টরে বেশি? হ্যাঁ, অ্যাপারেল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারেন, আইতে, মার্চেন্ডাইজিংয়ে যেতে পারেন, বাইং হাউসে যেতে পারেন, কোয়ালিটিতে যেতে পারেন, কোয়ালিটি ডিপার্টমেন্টে, প্রোডাকশন ডিপার্টমেন্টে যেতে পারেন, প্ল্যানিংয়ে যেতে পারেন। তো সব কিছু কিন্তু RMG বেসড। তো এই সাবজেক্টটা একটু আলাদা করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এই সাবজেক্টের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স, যেটা আমাদের আজকের আলোচনার আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্স নিয়ে। আর তার আগে আরও দুটো টপিক থাকবে, অ্যাপারেল টার্মস অ্যান্ড ডেফিনেশনস, যে ইন্ডাস্ট্রিতে আমরা ছোটোখাটো বিভিন্ন জিনিস হয়তো শুনে থাকি যেগুলো আমরা জানি না, ওগুলো আমরা এই কোর্সে জানবো। আর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এইটা নিয়ে আমি একটু পরে আলোচনায় আসতেছি। তারপর আপনারা কি পড়বেন? এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং সিকোয়েন্সের ভিতরে কিন্তু দেখবেন যে প্যাটার্ন নামের একটা জিনিস আসতেছে। তো প্যাটার্নটা কি সেটা আমরা এই কোর্সে জানবো। প্যাটার্নের পর সেই প্যাটার্ন হচ্ছে মূলত একটা শক্ত কাগজ, এই যেগুলোকে বোর্ড পেপার বলে আর কি। বোর্ড পেপার দিয়ে আপনারা হচ্ছে এক একটা পার্টস, যেমন ধরেন সহজভাবে বুঝাই না, তাহসিনের যে টি শার্টটা, এই টি শার্টের কাপড়ের টুকরা কয়টা কে বলতে পারবেন? তাহলে মূল কাপড়ের টুকরা 4টা। এবার ওই মূল কাপড়ের 4টা টুকরা ছাড়াও গলায় হয়তো ছোট আর একটা সেপারেট কাপড়ের টুকরা আছে না, গলা, ওইটা হচ্ছে রিব ফ্যাব্রিক। ওই গলাটা এবং হচ্ছে হাতাতে থাকে, ওর হাতাটাতেও নাই, আবার জুলিয়ানের হাতাতেও নাই, রিমনের হাতাতে আছে। রিমনের হাতা এবং কলারে যেই ফ্যাব্রিকটা আছে, ওই হাতার যে ফ্যাব্রিকটা, স্লিভ রিব বলে, রিব। যখন স্লিভে থাকে তখন ওটাকে স্লিভ রিব বলে, যখন কলারে থাকে তখন ওটাকে কলার রিব বলে। তো এই ফ্যাব্রিকটা আমরা কাউন্ট করি না, এটা হচ্ছে আলাদা করে আসে আমাদের কাছে, বাইন্ডিং ফ্যাব্রিক, বাইন্ডিং কাটার দিয়ে আমরা আলাদা করে নিয়ে আসি বা ওটা আলাদা করে তৈরি করি। কিন্তু এই 4টা মূলত ধরে নেন, এই 4টাই হচ্ছে আমার কাটিং ডিপার্টমেন্ট থেকে কেটে কেটে আনা হচ্ছে। সেই কাটিং ডিপার্টমেন্ট থেকে কাটার জন্য ওই 4টা কাপড়ের টুকরার জন্য আমাকে 4টা প্যাটার্ন বানাইতে হবে। শক্ত মোটা কাগজ দিয়ে 4টা প্যাটার্ন বানাইতে হবে। ফ্রন্ট পার্টের জন্য একটা প্যাটার্ন হবে, রাইট স্লিভের জন্য একটা প্যাটার্ন হবে, লেফট স্লিভের জন্য একটা প্যাটার্ন। যদিও দুইটা সেম স্লিভ, রাইট স্লিভ আর লেফট স্লিভে পার্থক্য থাকে না, ডিজাইনে স্টাইলে আলাদা যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে রাইট স্লিভ আর লেফট স্লিভ সচরাচর একই হয়। আরেকটা হচ্ছে ব্যাক পার্ট। তো তাহলে ওর ওই নিট টি শার্টের জন্য আমাদের 4টা প্যাটার্ন লাগবে। তো সেই প্যাটার্ন তৈরি করার কি পদ্ধতি আছে ওগুলো আমরা প্যাটার্ন মেকিংয়ে গিয়ে জানবো, এবং হ্যান্ডস অন আপনারা প্র্যাকটিক্যাল আপনাদের ল্যাব ক্লাসে প্যাটার্ন বানাবেন। প্যাটার্ন বানায় আপনারা সাবমিট করবেন। আগে আপনারা শিখবেন কিভাবে প্যাটার্ন বানাইতে হয়, তারপর আপনারা ওটা সাবমিট করবেন। প্যাটার্ন বানানোর পর এখানে কিন্তু ফ্লোচার্টটা একটু ডিসকাস করেও ফেলছে, যে প্যাটার্ন বানানোর পরই কিন্তু আমরা স্যাম্পলিংয়ে যাই। কারোর কোনো রিলেটিভ কি আছেন মার্চেন্ডাইজিংয়ে জব করে? পরিচিত ভাই ব্রাদার, এলাকার ভাই ব্রাদার? আচ্ছা, তো মার্চেন্ডাইজাররা মূলত যেটা নিয়ে কাজ করে, মার্চেন্ডাইজারদের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে স্যাম্পলিং নিয়ে। তারা হচ্ছে বিভিন্ন রকম স্যাম্পল তৈরি করে। স্যাম্পল তৈরি করে তারা হচ্ছে বায়ারের রেকমেন্ডেশন নেয় এবং বায়ারের অ্যাপ্রুভাল নেয়। যতক্ষণ না বায়ার স্যাটিসফাই হচ্ছে স্যাম্পল নিয়ে, ততক্ষণ কিন্তু আমাকে স্যাম্পল মডিফিকেশন করতে হয়। তো এগুলো আমরা ইন ডিটেলস এই চ্যাপ্টারটায় জানবো, কোনো সমস্যা নেই।
তারপর যখন স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে যাবে, স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পর মানে একদম ফাইনাল যে স্যাম্পল অ্যাপ্রুভ হয় ওটাকে পিপি স্যাম্পল বলে। কি লিখছি এটা? প্রি প্রোডাকশন, রাইট। এটা হচ্ছে পিপি স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল। তো প্রি প্রোডাকশন স্যাম্পল যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে তখন বাল্ক প্রোডাকশনে যেতে হবে। বাল্ক প্রোডাকশন মানে বুঝেন? হ্যাঁ, অনেকগুলা। যেখানে আমি স্যাম্পল ডিপার্টমেন্টে মাত্র 50 পিস বানাচ্ছিলাম, বাল্ক প্রোডাকশনে গিয়ে আমি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এটাও গার্মেন্ট টু গার্মেন্ট ভ্যারি করে। যেমন নিট আইটেমের এসএমভি কম হয়, যদিও এসএমভি এখন আপনাদের মানে আপনাদের এখন জানার সময় না। এটা অ্যাপারেল 4-এ গিয়ে এসএমভি নিয়ে এবং প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এগুলো নিয়ে জানবেন। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যেই কাপড়টা বানাইতে আমার কম সময় লাগে সেই কাপড়টা সচরাচর ওইটার এসএমভি কম। যেমন এই নিট টি শার্ট, এটার এসএমভি সর্বোচ্চ হবে 4 থেকে 5। তারপর যেটা হচ্ছে 5 বা 6 আরও এক্সট্রা কোনো স্টাইল বা ডিজাইন থাকলে ওটার উপর বেস করে এসএমভি বাড়ে। আর রিমনের যে পোলো শার্টটা, এই পোলো শার্টের এসএমভি আর একটু বেশি হবে, এটার এসএমভি 8, 8.5, 9 এরকম হবে। আর আপনারা হচ্ছে উইন্টারের কথায় পরে যাই, কামরান যে শার্টটা পরে আছে বা আরিফ যে শার্টটা পরে আছে ওইটাতে কামরানের চেয়ে 2-1টা অপারেশন বেশি আছে, কিছু জিনিস এক্সট্রা আছে। আবার সুজনের শার্টে আরও 2-1টা জিনিস ডিজাইন একটু ভ্যারিয়েশন আছে। তো যত আমার ভ্যারিয়েশন বাড়বে তত ওই প্রোডাক্টের এসএমভি বাড়বে না কমবে? স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু মানে আমার ওই প্রোডাক্টটা বানাতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে কি হবে? বেশি সময় লাগলে আমার মানে ওইটার তত কি প্রোডাকশন কমে আসবে। আপনার 10 ঘন্টা সময় আছে, আপনি একজন অপারেটর। আপনাকে যদি জাস্ট একটা বেসিক ম্যাথ দেখাই দিই, বেসিক হিসাব। আপনি একজন অপারেটর, আপনি হচ্ছে 10 ঘন্টা করে সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? 10 ঘন্টা সমান কত মিনিট? 600 মিনিট। ওকে, এবার ধরে নিচ্ছি সুজনের এই শার্টটার এসএমভি হচ্ছে 15, ঠিক আছে? আচ্ছা 15 না, 12 ধরি। 12 কি রিয়েলিস্টিক হবে? একটু দাঁড়ান তো, একটু ঘুরেন তো। এই যে পিছনে ইয়োক আছে আর পিছনে কি আর কোনো ইয়ে আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুজন বসেন, একটু স্লিভটা খুলেন তো। হাতাটা এবার একটু উঁচু করেন। আপনার ক্লাসমেটদেরকে দেখান অপোজিট সাইড, ক্যামেরার সামনে যাইতে হবে না। এই যে সাইডটা আমি দেখতেছি এটা তাদেরকে দেখান। এই যে এখানে আলাদা একটা কাপড়ের টুকরো আছে, কারো কি চোখে পড়ছে? আপনাদের শার্টেও থাকে কম বেশি। হ্যাঁ সুজন বসে যান। এটা হচ্ছে প্লাকেট, এটা হচ্ছে স্লিভের প্লাকেট। তো আবার ডার্ট আছে, প্লিট আছে। তো ধরে নিচ্ছি এটার এসএমভি 15, তাহলে 12 না 15। তো একজন অপারেটর তার যদি একটা কাপড়ের এসএমভি 15 করে থাকে, সে 600 মিনিট কাজ করতেছে একদিন। তাহলে তার একদিনে টোটাল প্রোডাকশন করার কথা কয়টা? 40টা। কিন্তু ইন্ডাস্ট্রিতে কি আসলে তাই হয়? একজন অপারেটর কি পুরোটা সেলাই করে? না, সে শুধু সাইড সিম করলে শুধু সাইড সিম করতেছে। সে শুধু যদি করতে হয়, ওই যে স্লিভ অ্যাটাচ করতে হয়, সে শুধু স্লিভ অ্যাটাচ করতেছে। সে যদি এই ইয়োকের সেলাইটা করতে হয়, এটা কিন্তু ইয়োক, ঠিক আছে? আপনাদের হচ্ছে বেসিক শার্টের পার্টসগুলো যখন পড়াবো তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে। এই ইয়োকের সেলাইটা করলে সে শুধু কিন্তু ইয়োকের সেলাইটাই করতেছে। অপারেশনগুলো মূলত কীভাবে বেস করা হয়, যে এই অপারেটরটা সিঙ্গেল নিডেল লক স্টিচ
মেশিনের কাজ ভালো জানে, ও কিন্তু সিঙ্গেল নিডেল লক স্টিচের সেলাইগুলোই করতে থাকে। মানে ও যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে জয়েন করছে গার্মেন্টসে, ওই দিন ওকে যে মেশিনটা ধরায় দেওয়া হয় ও ওইটাতে এক্সপার্ট হয়ে যায়, ও ওইটাই করতে থাকে। তারপর আস্তে আস্তে যদি দেখা যায় যে ওর পটেনশিয়াল ভালো, ওকে আমি মানে ও সহজে জিনিসপত্র শিখতে পারতেছে এবং ওর কাজ করার ইফিসিয়েন্সিও ভালো, কোয়ালিটিও মেনটেন করতে পারে, ভুল কম হয় কাজে, ওকে তখন কিন্তু আস্তে আস্তে অন্যান্য মেশিনে ট্রেনিং দেওয়া হয়। ও আজকে সিঙ্গেল নিডেলের কাজ করতেছে, সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের, এটা তো চিনেন আমি যে মেশিনের কথা বলতেছি, একদম বেসিক যে মেশিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে ল্যাব ক্লাসে মেশিনগুলো আরও হ্যান্ডস অন বোঝাই দিব যে কোন মেশিনের কাজ কি। এ মেশিন সে খুব ভালো কাজ করতেছে, সে যখন এ মেশিনে পারদর্শী হয়ে যাবে তাকে তখন বি মেশিনে দেওয়া হবে। ফর এক্সাম্পল সিঙ্গেল নিডেল লক স্টিচ থেকে নিয়ে তাকে ওভারলক দেওয়া হলো। ওভারলক চিনেন কে কে? যারা চিনেন খুবই ভালো, যারা চিনেন না কোনো সমস্যা নাই, আজকের ভিতর চিনে যাবেন। আমি 3rd ইয়ার পর্যন্ত মেশিন ভালোভাবে চিনতাম না। ওই তো যারা চেনে না তারা চিনে নেবেন, সমস্যা নাই, যারা চিনেন ভালো। আচ্ছা, ওভারলকে ট্রেনিং করানো হয়, সে যখন ওভারলকেও এক্সপার্ট হয়ে যায় তখন তাকে ফ্ল্যাট লকে দেওয়া হয়, যে ও এখন 2টা মেশিন পারে, ওকে 3 নম্বর মেশিনও শিখাই, আস্তে আস্তে শিখে ফেলা হয়। তো সে যখন ওটাও শিখে ফেলে, এইরকম অপারেটরদেরকে ইন্ডাস্ট্রিতে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে হচ্ছে জাম্পিং অপারেটর। জাম্পিং অপারেটর মানে কি? যাকে ইচ্ছা মতো জাম্প করানো যায়, যে ও এই মেশিনে আছে, আজকে এই মেশিনের অপারেটর অ্যাবসেন্ট, ওকে আমি জাম্প করে এই মেশিনে নিয়ে আনলাম। আর এটা ফর্মালি মাল্টি স্কিলড অপারেটর বলে। তাদের স্কিল ম্যাট্রিক্স, গতকালকে কি লালিগার ম্যাচ ছিল না নাকি? গতকালকে না তার আগের দিন এল ক্লাসিকো কি গতকালকে ছিল? আচ্ছা, তো গতকালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? গতকালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? আচ্ছা, ভালো খেলছে কে? খেলা দেখছেন কে? কেউ দেখছেন? আচ্ছা, তো ওই লাস্ট গোলটা মনে হয় ওই কোন কন্দে না কুন্দে, ওর নাম কি? হ্যাঁ, ওর নাম কি? KOUNDE, প্রনাউন্সিয়েশন কী হবে? আচ্ছা থাক, হ্যাঁ কুন্দে। আচ্ছা, কুন্দে হচ্ছে লাস্ট গোলটা করছিল, যে ম্যাচ উইনিং গোলটা ও করছিল। হ্যাঁ, তো এই যে ঠিক আছে, আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, প্রত্যেকটা প্লেয়ারের, হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে এদিকে, প্রত্যেকটা প্লেয়ারের এক একটা কিন্তু স্কিল ম্যাট্রিক্স থাকে, দেখছেন? যে একটা এরকম ত্রিভুজ পেন্টাগন আঁকা থাকে, এটা হচ্ছে পাসিং, এটা হচ্ছে ড্রিবলিং, এটা হচ্ছে ট্যাকলিং, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে অ্যাগ্রেশন। এই জিনিসটা দেখছেন কি না? তারপর যেই ধরেন মেসির ক্ষেত্রে হয়তো তার ড্রিবলিংটার বেশি, পাসিংটা অনেক বেশি, স্পিড অনেক বেশি, সে হয়তো একটু কম অ্যাগ্রেসিভ প্লেয়ার, তাই এইটা অনেক বেশি। আর ট্যাকলিং ধরে নিচ্ছে একটু কম, তাহলে মেসির স্কিল ম্যাট্রিক্সটা এরকম। ব্যাপার এই জিনিসটা কে কে দেখছেন? গেম কে কে খেলেন? ফুটবল গেম খেলেন? হ্যাঁ, কিন্তু ওই যে এরকম পেন্টাগন দেখছেন কিনা? পেন্টাগন শেপের ভিতরে ওর কোন দিকে কি স্কিল বেশি, এটা যে এরকম বিভিন্ন ড্রয়িং আকারে দেখায়। তারপরে এটা যদি তারপর এমবাপ্পের ধরে নিচ্ছি স্পিড বেশি, তারপর তার ট্যাকলিং বেশি, ধরে নিচ্ছি তার ড্রিবলিং খারাপ, তার হচ্ছে পাসিং ভালো। আচ্ছা, আর অ্যাগ্রেশন তার বেশি ধরে নিচ্ছি, তাইলে এটা হচ্ছে এমবাপ্পের স্কিল ম্যাট্রিক্স। এই স্কিল ম্যাট্রিক্স কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। মানে স্কিল ম্যাট্রিক্সটা আপনাদের সব জায়গায় লাগবে। এই যে ইন্ডাস্ট্রিতে যখন আপনি ধরেন প্রোডাকশনে আসেন, আইতে আসেন, আপনার নিজের ওয়ার্কারদেরকে ইভ্যালুয়েট করতে হবে, তো তাদের কিন্তু এরকম এক একটা স্কিল ম্যাট্রিক্স থাকবে, যে সে সিঙ্গেল নিডেল লক স্টিচ কেমন পারে, ওভারলক কেমন পারে, ফ্ল্যাট লক কেমন পারে, তার অ্যাকিউরেসি কেমন, এবং তার আলাদা আর কোনো অ্যাট্রিবিউট আছে কিনা, যে তার অ্যাবসেন্স রেট কম, মানে তার ব্যাপারে যে জিনিসপত্র ইনফরমেশন আপনার দরকার, একটা ফিগারের মাধ্যমে এভাবে প্রকাশ করা হয়। তো যাই হোক,
আচ্ছা আমি মনে হয় জাম্প করে ফেলছি, আমি কি বুঝাচ্ছিলাম। তো একটা অপারেটর তার হচ্ছে যদি এই একটা শার্ট বানাইতে তার ডেইলি টার্গেট থাকে তাহলে 40 পিস, 40টা কমপ্লিট গার্মেন্টস সমপরিমাণের এসএমভি সে কোম্পানিকে দিবে। আর এটা যদি হয় এটা যদি ওই তাহসিনের টি শার্টটা হয় তাহলে তার ডেইলি টার্গেট কত হয়ে যাবে? তার ডেইলি টার্গেট তখন এসএমভি 6 যদি ধরি, যেখানে ছিল 40 সেখানে তার ডেইলি টার্গেট হয়ে গেল 100, তাই না? 10 ঘন্টায়। তো এইটা হচ্ছে ওভেন গার্মেন্টস এবং নিট গার্মেন্টস, এটার ভিতরে পার্থক্য। যেগুলো ওভেন বেসড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওখানে কিন্তু টার্গেট কম থাকে এবং ওখানে কিন্তু ওই প্রোডাক্টটার কোয়ালিটি এনশিওর করা লাগে। হ্যাঁ থান কাপড়, কিন্তু নিট ফেব্রিকে কি থান কাপড় বলতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে পোশাক, কাপড় না মানে পোশাক, যে জ্যাকেট, তারপরে হচ্ছে সোয়েট, নিটও আছে কিছু, সোয়েট শার্ট আছে না, তারপরে হুডি। কিন্তু ঠিক আছে, মানে গরমেও আপনার নিট এবং ওভেনের পোশাক ব্যবহৃত হয়, শীতকালেও গরম এবং শীতের পোশাক ব্যবহার করা হয়। ওইটা নিজের বুঝের ওপর আর কি। আচ্ছা স্কিল ম্যাট্রিক্সটা আমি কেন দেখাচ্ছিলাম? জাম্পিং অপারেটরের ডিসকাশনটা কোন জায়গায় আসছিল? আচ্ছা মার্কার মেকিং। এই হচ্ছে আমার একটা জিনিস, বুঝছেন, যে ডিসকাশন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। হ্যাঁ ওই স্কিল ম্যাট্রিক্সটা আরও অ্যাডভান্স কিছু কথা হিসেবে ওইদিকে চলে গেছিলো। স্কিল ম্যাট্রিক্স তো এটা হচ্ছে এসএমভির উপর বেস করে, বুঝছেন, এসএমভির উপর বেস করে টার্গেট ভ্যারি করে। সচরাচর নিট যে ইন্ডাস্ট্রিগুলো সেটাতে প্রোডাকশনের উপর একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ওখানে এসএমভি কম থাকে। আর ওভেন গার্মেন্টস যেগুলো শার্ট বা জ্যাকেট বা হচ্ছে তারপর কি ওই মেয়েদের শার্টগুলোকে কিন্তু ব্লাউজ বলে, কিন্তু ওগুলা ফুল শার্ট, বুঝছেন, মানে আমাদের ট্র্যাডিশনাল ব্লাউজ আমরা যেটা বুঝি ওইটা না। তারপর স্কার্ট, ওই টাইপের যে ওভেন ফ্যাব্রিকগুলো আছে, টপ এবং বটম আইটেম, ওগুলার এসএমভি বেশি হয়, ঠিক আছে। আর এসএমভি বেশি হলে তাদের তখন টার্গেট কমে যায়, টার্গেট কমে গেলে তাদের তখন কোয়ালিটিতে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর নিট গার্মেন্টসের ক্ষেত্রে টি শার্ট, ট্রাউজার, হচ্ছে ইয়োগা শর্টস যেগুলো আছে বা ইয়োগা ট্রাউজার, সোয়েট প্যান্ট, এই টাইপের জিনিসপত্রে এসএমভি একটু কম হয়, এগুলোয় প্রোডাকশনের দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, আর প্রি প্রোডাকশন স্যাম্পলটা ওই টাইমেই আমি হচ্ছে ফাইনাল হয়ে যাওয়ার পরই তখন মার্কারটা বানানো হয়। মার্কার কিভাবে বানানো হচ্ছে? এই কোয়ান্টিটির উপর, মানে এখানে আমি এক্সাম্পলটা দেখাইছিলাম যে একজন অপারেটরের ডেইলি টার্গেট যদি 100 পিস হয়, একজন অপারেটরের ডেইলি টার্গেট যদি 100 পিস হয়, তাহলে আপনি চিন্তা করেন আপনার 40 জন অপারেটর আছে একটা সুইং লাইনে, তাহলে আপনার ডেইলি ওই লাইনটার টার্গেট কত হচ্ছে? 4000। বোঝা গেছে? একটা লাইনে যদি 40 জন অপারেটর থাকে, আমার একটা গার্মেন্টের এসএমভি যদি 6 হয় এবং তাদের ওয়ার্কিং মিনিট, একজনের ওয়ার্কিং মিনিট যদি 600 করে হয়, তাহলে একজনের ডেইলি টার্গেট 40টা হচ্ছে, 40 জনের ডেইলি টার্গেট হচ্ছে 4000 পিস। এটা নিট গার্মেন্টসের ক্ষেত্রে এরকম একদিনে তাকে এই লাইন থেকে 4000 পিস আমাকে দিতে হচ্ছে, মানে এরকম করে আমরা প্ল্যান করতেছি। প্ল্যান করার পর তাহলে আন্দাজ করে নেন ওই গার্মেন্টের অর্ডার অ্যাটলিস্ট কত, ওইটা যদি 10 দিন চলে, 10 দিন আমার চালানো লাগে এক্স্যাক্টলি, ওটার তাহলে 40,000, মানে ওইটার এক্স্যাক্ট কোয়ান্টিটি তাহলে 40,000, তাই না? তো এই 40,000 পিস যখন আপনাকে বানাইতে হবে, এই 40,000 পিস বানানোর জন্য তো আপনাকে তখন মার্কার তৈরি করতে হবে। আচ্ছা হ্যাঁ, সবাই এদিকে মনোযোগ দেন। এই মার্কারের ব্যবহারটা তখনই আসতেছে আমার আগে জানতে হবে আমার টার্গেট প্রোডাকশন কত, আমি মানে কয়টা মেশিন ব্যবহার করতে পারতেছি, পুরা প্ল্যান আমার কাছে আসার পর তারপরে আমি মার্কার তৈরি করব। মার্কারটা আসলে কি? মার্কারটা হচ্ছে, এখানে আবার আলোচনাটা প্যাটার্নে ফেরত চলে আসবে। এখানে কি আর কেউ নিট টি শার্ট পরে আসছেন? তো এই যে নাহিদ তো নিট টি শার্ট পরে আসছে, তো নাহিদেরও এই যে গার্মেন্টটা, এই গার্মেন্টে কাপড়ের টুকরা কয়টা? হ্যাঁ 4টা।
আচ্ছা, এবার চিন্তা করেন এই নাহিদের যেই টি শার্টটা, এই টি শার্টটার ধরেন এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এখানে কয়টা 1 2 3 4 5, আচ্ছা ট্রিপল এক্সেল লিখতেছি 6টা 1 2 3 4 5 6। এবার 6টার রেশিও শোনেন 1:2:3:3:2:1। তাহলে এখানে টোটাল কত হয়? টোটাল কত হয়? 12। এবার এটার প্যাকিং রেশিও হচ্ছে 12। ধরেন মানে ওই যে নাহিদের টি শার্টটা একটা বায়ারের নাম বলেন। H&M একটা টি শার্টের অর্ডার দিছে, একটা গার্মেন্টসের নাম বলেন। আচ্ছা মনে রাখতে যাতে সুবিধা হয়, হামিম। H&M হামিমকে অর্ডার দিছে, ঠিক আছে? হামিমকে 40,000 টি শার্টের জন্য অর্ডার দিছে, 40,000। এবার এই 40,000 টি শার্টের যে অর্ডার দিছে কোন রেশিওতে? প্যাক রেশিও কি? প্যাক রেশিও হচ্ছে 1:2:3:3:2:1। প্যাক রেশিওটা হচ্ছে যে আমার কালার ভেদে বা সাইজ ভেদে আমার আলাদা করে অনুপাত করা থাকে, যে আমি 40,000 নিব আপনার থেকে, আমার রেশিও কেমন হইতে হবে? আমার 2টা লাল থাকতে হবে, 4টা কালো থাকতে হবে, 2:4। কথার কথা, ওটাকে বলে কালার রেশিও। আর সাইজ রেশিও কি? যে আমার স্মল সাইজ থাকবে একটা, মিডিয়াম সাইজ থাকবে 2টা, তারপরে লার্জ থাকবে 3টা, এক্সট্রা লার্জ থাকবে 3টা, ডাবল এক্সট্রা লার্জ থাকবে 2টা, আবার ট্রিপল এক্সট্রা লার্জ থাকবে কয়টা? একটা। এটা হচ্ছে সাইজ রেশিও। এবার সাইজ রেশিও এবং কালার রেশিও মিলে প্যাক রেশিও হয়, যে ন্যূনতম রেশিও এটা, ঠিক আছে? মানে মাথার উপর দিয়ে যাচ্ছে কারোর? কমপ্লিকেটেড হয়ে গেছে না? আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা যদি একবার ক্লিয়ারলি বুঝে যান তাহলে গার্মেন্টসের অন্যান্য জিনিসপত্র সহজ লাগবে। মানে কোনো কিছুই প্রথমবার একটু কমপ্লিকেটেড লাগে, কঠিন লাগে। আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই তাহলে। এগুলো হচ্ছে একদম রিয়েল লাইফ অ্যাকচুয়াল অর্ডার, যেই অর্ডার আমি নিজে মানে করছি বা করাইছি। বাচ্চাদের টেস্কোর বডি স্যুট 5 প্যাক রেশিও। এখানে আপনারা কি দেখতেছেন? মানে সিম্পলি যদি বুঝতে চান, এটা কি সাইজ রেশিও দেখতেছেন না কালার বা স্টাইল রেশিও আর কি? কারণ কালারও যে মানে ধরেন হোয়াইট আছে, একটা হোয়াইটের ভেতরে আবার এওপি অল ওভার প্রিন্টিং করা, আবার ব্লুর ভিতরে এই যে দেখছেন দুইটাই ব্লু, কিন্তু এটা আবার ব্লুর ভেতরে সেম ডিজাইনটা অল ওভার প্রিন্টিং করা, আর আরেকটা হচ্ছে গ্রে ফ্যাব্রিক। তো এটা হচ্ছে মানে এইটাই হচ্ছে রেশিও। বায়াররা কিন্তু এভাবে মানে তাদের ডিজাইনাররা যেভাবে গার্মেন্ট তাদেরকে ডিজাইন করে দেয়, প্রডিউস না, যেভাবে ডিজাইন করে দেয় ওরা ওইভাবে অর্ডার দেয়। যে ওরা যদি বলে যে এটা বাচ্চাদের জন্য আপনারা মানে মার্কেটিং করবেন, এগুলো কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে মানে অনেক বেশি এটা ইফোর্ট দিয়ে তারা কিন্তু এগুলো প্ল্যান করে বানায়, যে আমি এক পিস বেচবো না, আমি হচ্ছে সেট আকারে বেচবো। যেমন ক্রিসমাসের সময় বা হ্যালোউইনের সময় বাচ্চাদের জন্য তাদের প্যারেন্টসরা ড্রেস কিভাবে কিনে, এরকম সেট আকারে কিনে। আর এই যে এগুলো দৈনন্দিন ইউজের জন্য যে 5 প্যাক রেশিও ও সেল করতেছে কেন? বায়ার দেখতেছে, যে সেলার সে দেখতেছে এই সেলারটা হচ্ছে টেস্কো, নাম শুনে রাখবেন, নাম এগুলো শিখে রাখবেন। এই যে টেস্কো, এই টেস্কোটা হচ্ছে ইউকে বেসড ইয়ের মতো, মানে কি বলে ওগুলাকে, সুপার শপ। ওয়ালমার্টের নাম শুনছেন? ওয়ালমার্ট হচ্ছে আমেরিকা বেসড সুপার শপ। টেস্কো আর আরেকটা আছে সেইন্সবারি, SAINSBURY, সেইন্সবারি, এরা হচ্ছে ইউকে বেসড সুপার শপ। এরা প্রচুর পরিমাণে অর্ডার দেয় বাংলাদেশে।
আচ্ছা, আর আমি এই পর্যন্ত 2টা ইন্ডাস্ট্রিতে জব করছি, একটাই মার্চেন্ডাইজিংয়ে, একটাই আইতে। তো টোটাল আমি একটা কোম্পানিতে 6টা বায়ারের সাথে কাজ করছি, আরেকটা কোম্পানিতে 3টা বায়ার, মানে 3টা বায়ারের আইটেম আমার দেখার ভাগ্য হয়েছে। তাহলে এই 3টা আর এই 6টার ভেতরে একটা বায়ার কমন ছিল, সেটা হচ্ছে এই টেস্কো। আর টেস্কো ছাড়া ওই যেখানে আমি সাউথ ইস্টে ছিলাম টাঙ্গাইলে, ওখানে আরও ছিল H&M আর সেইন্সবারি। তো H&M তো আমেরিকান, আর সেইন্সবারিটা ইউকে বেসড। আর আমি চিটাগংয়ে যেখানে ইপিজেডে ছিলাম ওখানে 6টা বায়ার ছিল, তার ভিতরেও টেস্কো ছিল। টেস্কো ছাড়া আরেকটা ছিল জর্জ। জর্জ হচ্ছে আমেরিকা বেসড। আরেকটা হচ্ছে GCI, গার্বার ক্লদিং ইন্ডাস্ট্রিজ, ওইটাও আমেরিকা বেসড। আরেকটা ছিল কার্টার্স, সেটাও আমেরিকা বেসড। আমি এভাবে মনে রাখতাম যে 3G 2C আর একটা T, টিতে টেস্কো, আর 2C একটা হচ্ছে কার্টার্স, আর একটা হচ্ছে C&A হচ্ছে ইউরোপ বেসড, কোনো একটা দেশে না। C&Aতে অস্ট্রেলিয়াতেও যাইতো, কানাডাতেও যাইতো, ইউকেতেও যাইতো, বেলজিয়ামেও যাইতো, বিভিন্ন দেশে যাইতো। আচ্ছা, তো এইটা থাকুক স্ক্রিনে। এবার আপনারা বুঝতেছেন বায়াররা যখন অর্ডার দেয়, বায়াররা কিন্তু সিম্পলভাবে অর্ডার দেয় না, মানে বায়াররা প্যাক আকারে দেয়। প্যাক আকারে অর্ডার দেওয়ার পর এত লেট কেন? বায়াররা এরকম প্যাক আকারে অর্ডার দেয়, আবার বায়াররা ডিফারেন্ট সাইজ আকারেও অর্ডার দেয়, ঠিক আছে? এবং আপনারা এখন প্যাক রেশিওটা ভুলে যান, ঠিক আছে? প্যাক রেশিও ভুলে যান, এটা জাস্ট দেখায় রাখলাম। আমি যখন একটা গার্মেন্ট অর্ডার দিব, আমি কি একদম 40,000 পিস আমি কি ওই এল সাইজের অর্ডার দিব? তো তাহলে আমার অনেকগুলা সাইজ ভেরিয়েশন থাকবে না ওখানে? আপনারা নিজেরাও যদি প্ল্যান করেন যে আপনাদের এখানে ধরেন 35 জন আছেন, 35 জনের জন্য আপনারা নিজেরা হচ্ছে করবেন, নিজেরা মিলে টি শার্ট বানাবেন। তো টি শার্ট বানালে ওইটার সাইজ রেশিও কেমন হবে? আপনারা নিজেরাই একটা রিয়েলিস্টিক চিন্তা করেন। আপনাদের তো 3XL কেউ নাই, 2XLও নাই, ভালো। আচ্ছা, তো XL পর্যন্ত যদি থাকে তাহলে আপনাদের হয়তো স্মলও কম থাকবে, স্মলও নাই। মানে স্মল থাকুক না থাকুক, সে স্মল নিবে না, সে মিডিয়াম, সে অর্ডার দিলে সে মিডিয়াম নিবে। আচ্ছা, তো মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এর ভিতর গেস করেন সবচেয়ে বেশি হবে কোনটা? মিডিয়াম। হ্যাঁ, এমনিতেও যখন একটা আপনারা স্ট্যাটিস্টিক্সের ভাষায় যদি চিন্তা করেন, একটা রেঞ্জ আছে মিডিয়াম থেকে এক্সট্রা লার্জ, স্বাভাবিকভাবেই মাঝখানে সবচেয়ে বেশি থাকবে। এখানে যদি আমি এরকম দিতাম, সেই ক্ষেত্রে মানে স্ট্যাটিস্টিক্যালি ধরে নেওয়া যাইতো যে মাঝখানের ইউজার সবচেয়ে বেশি হবে, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। আচ্ছা, যাই হোক, তা আপনাদের জন্য তাহলে আমি এরকম সিম্পল করে চিন্তা করি, সব বাদ, সবার এত লেট আজকে। তাহলে H&M হামিম গ্রুপকে অর্ডার দিছে 40,000 টি শার্টের জন্য, ঠিক আছে? তাদের সাইজ রেশিও কত? কালার রেশিও ধরলাম, কোনো রেশিও নাই, তারা হচ্ছে সবগুলা ব্ল্যাক অর্ডার দিছে, ঠিক আছে? এখানে কালারের আর কোনো রেশিও নাই, অল ব্ল্যাক। আর সাইজ রেশিও তাহলে কত? 1:2:1। মানে আমি আসলে একটু কম, মানে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রির এক্সাম্পলই দিতে গেছিলাম, তো আপনাদের একটু হয়তো কমপ্লিকেটেড লাগতেছিল, এখন আশা করি কমপ্লিকেটেড লাগবে না। তো 1:2:1 এটা সাইজ রেশিও, বা এটাই প্যাক রেশিও, ঠিক আছে? তো 1:2:1 সমান কত? 4। এবার আমি জানি একটা কাপড়, এটা এম সাইজের জন্য 4টা কাপড়ের টুকরা হচ্ছে, এল সাইজের জন্য আরও 4টা কাপড়ের টুকরা লাগবে না? সেম কাপড়ের টুকরা দিয়ে কি আমি এল আর এম দুটোই সেলাই করতে পারবো? ব্যাপারটা বুঝেন। আমার জন্য যে কাপড়টা সেলাই হবে, সেই সেম কাপড় দিয়ে কি আরিফের জন্য কাপড় সেলাই হবে? ওর কাপড়ের সাইজ আরও ছোটো হবে না? ওকে, তাহলে আমার এম এর জন্য 4 পিস লাগতেছে, এল এর জন্য 4 পিস লাগতেছে, এক্সেল এর জন্য আরও 4 পিস লাগতেছে, তাই না? তাহলে টোটাল আমি যদি একটা এম, একটা এল, একটা এক্সেল সেলাই করতে চাই, তাহলে আমার কতগুলো কাপড়ের টুকরা লাগতেছে? 12টা। ক্লিয়ার? এবার আমি যদি ঠিক করি যে আমি এই রেশিও ফলো করব, আমি 1:2:1 করে বানাবো, তাহলে আমার কতগুলো কাপড়ের টুকরা লাগতেছে? 4টা টি শার্ট বানানোর জন্য
হ্যাঁ 4টা টি শার্ট বানানোর জন্য কতগুলো কাপড়ের টুকরা লাগতেছে? 16টা। তো এই জিনিসটাই যে আমি এখন কোন দিকে যাচ্ছি, আমার এখন স্যাম্পল বানানো শেষ, আমি এখন মার্কার বানাবো। মার্কার বানানোর জন্যই আপনাদেরকে এই ডিসকাশনটা দেখাচ্ছি, এবং আমি রিয়েলিস্টিক দেখাতে চাইছিলাম ওই জন্য, কারণ একটা অরিজিনাল যে মার্কার, একটা মার্কারের ছবি দেখাই এবার। আচ্ছা, না বুঝলে যে কয়বার বুঝবেন না আমাকে জিজ্ঞেস করবেন, জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। আমি খুব সিম্পলি বলতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহসিন একটু দাঁড়ান, দাঁড়াই একটু, কলম থেকে বাইরে আসেন, মানে সিট থেকে। এবার বিপরীত দিকে ঘুরে আপনার কলমটার দিকে তাকান। আপনার এই কলমে কয়জন বসে আছে? না না, আপনি ছাড়া, আপনি তো এখন 4 জন। তাহলে 4 জনের জন্য কতগুলো কাপড়ের টুকরা লাগবে আপনার এই সেম গার্মেন্ট বানাইতে? হ্যাঁ 16টা লাগবে। এটাই 16। এখনও ক্লিয়ার হয় নাই? না ক্লিয়ার হয় নাই, আরেকটু দাঁড়ান, আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি। না না না, শুধু আপনার জন্য না, এটা বাকিদের জন্য, শুধু আপনার জন্য না। এবার আবার ঘুরেন, এখানে জুলিয়ান আছে, সাকিব আছে, আর বাকি 2 জনের নাম কি কি? রিতম আর ও সাজ্জাদ। সাজ্জাদ না, সাজিদ। সাজ্জাদ, আচ্ছা ঠিক আছে। এবার ধরে নেন এখানে 2 জন এল, ঠিক আছে? 2 জন এল, সাজ্জাদ আর রিতম হচ্ছে এল, ঠিক আছে? জুলিয়ান হচ্ছে এল আর সাব্বির হচ্ছে এম। আমার প্যাক রেশিওর মতো, আমার প্যাক কি মনোযোগ দিচ্ছেন না? 4 জন, মানে 4 জন ধরে দেন আপনার প্যাক রেশিওর 4টা মানুষ এখানে আছে, 1:2:1। একজনের বডি মেজারমেন্ট এম, 2 জনের বডি মেজারমেন্ট এল, একজনের বডি মেজারমেন্ট, বুঝতেছেন কথাগুলো? হ্যাঁ, একজনের গায়ের সাইজ এম, টি শার্টের সাইজ এম, 2 জনের এল, একজনের এক্সেল, ঠিক আছে? তো তাহলে এই 4 জনের জন্য যদি আমি একটা এরকম মার্কার বানাইতে চাই, আমার কতগুলো কাপড়ের টুকরা দিয়ে বানাইতে হবে? এই মার্কারটা বানাইলে এখানে কয়টা কাপড়ের টুকরা থাকবে? বুঝে বলতেছেন নাকি না বুঝে বলতেছেন? হ্যাঁ ঠিক আছে। আর এখানে এই যে এইভাবে আমি মার্কারটা বানাবো, যদিও ইন্ডাস্ট্রির মার্কারটা, মানে আপনাদেরকে আমি আরও রিয়েলিস্টিক এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম। ইন্ডাস্ট্রির মার্কার অনেক বড় হয়। একটা মানুষের হাইট কত মিটারে? এক্স্যাক্টলি 1.6। আপনার হাইট কি 1.67 মিটার নাকি? হ্যাঁ ঠিক আছে, 1.67 মিটার। এই একটা মার্কারও কিন্তু ওই পরিমাণ লম্বা হয়, 1.67, 1.68, 1.7 লম্বায়, ঠিক আছে? আর প্রস্থে হচ্ছে মিটারের হিসাবে কত? প্রস্থে 1 মিটার হবে? প্রস্থের সাইজটা আমার ইঞ্চিতে মনে আছে, ইঞ্চিতে হচ্ছে 55 ইঞ্চি, 55 ইঞ্চি। আর লম্বাই হচ্ছে, মানে প্রস্থ ফিক্সড, প্রস্থ আমাদেরকে হিসাব করতে হয় না। কেন করতে হয় না? কারণ কাটিং টেবিলের প্রস্থ কি আমার চেঞ্জ হবে? দৈর্ঘ্য তো আমি বাড়াইতে পারি চাইলে। আমার মনে হচ্ছে অনেক কিছু আপনারা না বুঝে মাথা নাড়তেছেন, বা কোনো কিছু হয়তো ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ তো লেটে আসলে তো মাথার উপর দিয়ে যাবেই। আচ্ছা আমি তাইলে এখন ইনডেপথ আলোচনা আর এটা না করি, জাস্ট দেখাইলাম যে আমরা কি করি। এই যে আপনাদের কোর্স আউটলাইনে এটাই পড়বেন যে স্যাম্পলিংয়ের পর আমরা এই মার্কার মেক করব, এরকম রিয়েল টাইম মার্কার মেক করব, যেটা হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল, পিপি স্যাম্পল। মুছে দিছি? পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা হচ্ছে তখন এই মার্কার মেকিংয়ে যাব। মার্কার মেক করার পর কি করব? ফ্যাব্রিক তো চলে আসছে, ফ্যাব্রিক চলে আসার পরে এই মার্কার অনুযায়ী আমি হচ্ছে প্লটার ডিভাইস, মানে মার্কারটা প্রিন্ট করার একটা মেশিন আছে, ওটাকে প্লটার বলে। আচ্ছা স্যার একটা কোশ্চেন, মার্কারের উপর কাপড় রেখে কাপড় কাটবো স্যার, ধরেন আমার এক্সেল জন্য মার্কারের ওপর কাপড় রাখবেন না, কাপড়ের ওপর মার্কার রাখবেন। কাপড়ের উপর মার্কার রাখবো, এটাও দেখাই দিই।
এই যে দেখেন কাটিং টেবিলের ওপরে প্রথমে প্যাটার্ন রাখছে, এই যে মোটা মোটা কাপড়ের মানে কাগজের টুকরা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে প্যাটার্নের টুকরা। ওরা আগে র্যান্ডমলি সাজায় দেখতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কাটিং টেবিল, আপনাদের নিজেদের ল্যাবেও আছে। মানে ওইটা যদিও প্যাটার্ন বানানোর টেবিল, কিন্তু এরকমই হয় কাটিং টেবিলগুলা, ঠিক আছে? সেই কাটিং টেবিলের ওপর প্যাটার্ন সাজায় রাখছে। প্যাটার্ন সাজায় রাখার পরে আমি এই প্যাটার্ন অনুযায়ী মার্কার বানাচ্ছি। সেই মার্কারটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আর একটু ক্লিয়ার ছবি নাই, এই যে এতটুকু রাখি। এই পাশে এই পাশে দেখছেন নিচে কিন্তু ওই যে কাপড় স্তূপ করে হয়েছে, থান কাপড় রাখতে রাখতে এতটুকু স্তূপ হয়েছে। হ্যাঁ, এবার এই স্তূপের উপরে জাস্ট পাতলা একটা কাগজ, এই যে নর্মাল আপনাদের A4 পেপারের মতো কাগজ, প্যাটার্নের কাগজটা কিন্তু বোর্ড পেপার মোটা, বা আপনাদের হচ্ছে এই যে দেয়ালে যেগুলো সাজাইছেন এই টাইপের হার্ড পেপার আর কি, বোর্ড পেপার বলে। তো সেইটা দিয়ে প্যাটার্ন বানানো হয়, আর সেই প্যাটার্নটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেই প্যাটার্ন দিয়ে ধরেন হচ্ছে আমি 1:2:1 এই রেশিও ফলো করে আমি একটা মার্কার বানাবো। তাহলে 16 পিসের জন্য আমি একটা মার্কার বানাইলাম, ঠিক আছে? এতটুকু বুঝছেন কথা? বানানোর পরে এই যে প্লটার, ওখানে লিখছি প্লটার মেশিন দিয়ে প্রিন্ট করা হয় মার্কারকে। প্রিন্ট করার পরে সেই মার্কারটা আমি কাপড়ের মানে আমার থান কাপড় যেগুলো স্প্রেড করা যে ফ্যাব্রিক, ওগুলোর উপর বিছাই দিলাম, ঠিক আছে? বিছানোর পর এরপর ফ্যাব্রিক স্প্রেডিং হয়ে গেল। ফ্যাব্রিক স্প্রেডিংয়ের পর ফ্যাব্রিক কাটিং হবে। ফ্যাব্রিক বিভিন্নভাবে কাটতে পারি। এই যে এটা হচ্ছে সেমি অটোমেটিক স্ট্রেট নাইফ, সেমি অটোমেটিক স্ট্রেট নাইফ দিয়ে ফ্যাব্রিক কাটতেছে। আচ্ছা আচ্ছা, খুবই খুবই হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এবার এটার উত্তর দিচ্ছি। তাহলে আবার আমাদেরকে আলোচনার পিছনে চলে যেতে হবে। আমার টোটাল কোয়ান্টিটি কত দিছে? 40,000 পিস। এবার 40,000 পিস কোয়ান্টিটি দেওয়ার পর এই সাবজেক্ট মানে এখন যেটা আপনারা জানতে চাচ্ছেন, এটার ডিটেইল লেখাপড়া আছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4-এ। যারা মেজর নেবেন শুধু তাদেরই এটা স্টাডি করা লাগবে, বাকিদের স্টাডি করা লাগবে না। ওটা আমি এখন হালকা একটু বলে দিচ্ছি যে একটা মার্কার দিয়েই আমার পুরা 40,000 পিসের সেলাই হয়ে যাবে কিনা, নাকি আমাকে আবার আলাদা মার্কার? আচ্ছা, না 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 না, আমি এমন একটা মার্কার বানাই নিব যেটাতে আমি আমার যে এক্সিস্টিং সেট আপ আছে, এক্সিস্টিং সেট আপ বলতে কি, আমার যে টেবিলটা আছে সেই টেবিলের উপর আমি যত বেশি কাপড় বিছাইতে পারি, বিছানোর পর একবারেই আমি যত বেশি কেটে ফেলতে পারি, এইভাবে আমি মার্কারটা বানাবো। এমন না যে আমি শুধু M সাইজের জন্য মার্কার একটা বানাচ্ছি, L সাইজের জন্য একটা মার্কার বানাচ্ছি, তা কিন্তু না। আমার যেই অর্ডারের যে সাইজ রেশিও আছে 1:2:1, এইটা ফলো করে, এইটার উপর বেস করে আমার টার্গেট পিস কত? টার্গেট হচ্ছে 40,000 পিস। তাহলে 40,000 পিসের তাহলে কোয়ান্টিটি কত? মানে 40,000-এ যদি প্রত্যেকটা 4টা করে করে কাপড়ের টুকরা থাকে, মাথার উপর দিয়ে একটু যাবে, কিন্তু এইরকম আলোচনা এখন আমরা একটু করব। এক্স্যাক্টলি, তাহলে 1,60,000 কাপড়ের টুকরা হবে। তা আমার টার্গেট হচ্ছে 1,60,000 কাপড়ের টুকরা কাটা, তাই না? তাহলে 1,60,000 কাপড়ের টুকরা, এটা যদি আমি চিন্তা করি যে আমি 160টা কি করব, কাপড়ের প্লাই বানাবো। প্লাই মানে বুঝেন? মানে 100টা লেতে একটা প্লাই, এরকম, বুঝতে পারছেন? আমি আগে দেখাই দিই, থান কাপড় আর কি। এই যে আমি একবার কাপড় বিছাইলাম, ঠিক আছে? কাপড়টা আমি একবার এই টেবিলের উপর বিছাইলাম, বা বিছানোর পর কাপড়টা এই সাইড দিয়ে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই সাইড দিয়ে আবার বিছাইলাম, বিছানোর পর এইদিকে কেটে দিলাম। আমি কয়টা কাপড় বিছাইছি? এখন 2টা প্লাই বিছাই ফেলছি না? তারপর এই সাইডে আবার কাটলাম, এখানে আরেকটা বিছাইলাম, এদিকে আবার কাটলাম, এদিকে আবার বিছাইলাম। কয়টা বিছাইছি? 4টা। মানে
মনোযোগটা রাখার চেষ্টা করেন, এখন সবার মনোযোগ অনেক, ধৈর্য অনেক কমে গেছে আপনাদের। স্যার ব্লিঙ্ক করছে তো সবাই কনসেন্ট্রেট করে চলে যাচ্ছে। আচ্ছা, না এটা জাস্ট ছবিটা একবার দেখেন, একবার দেখে আইডিয়া নিয়ে ফেলেন। এখানে ধরেন 100টা কাপড় বিছানো হয়েছে, ঠিক আছে? 100টা কাপড় বিছানো হয়েছে। এবার এই 100টা কাপড় থেকে কথার কথা, এখানে আমার টোটাল এতগুলো কাপড়ের পিস লাগবে, তাই না? 40,000 টি শার্ট বানানোর জন্য। এখানে ধরুন 100টা বিছানো হয়েছে, সেই 100টাতে আমি এমন একটা মার্কার সেট করছি যে যেই মার্কার দিয়ে কয়টা, যেই মার্কার দিয়ে 160টা কাপড়ের টুকরা কাটা যায়। অনেক বড় মার্কার, মানে ব্যাপারটা বুঝছেন? 10টা টি শার্ট সমপরিমাণ কাপড় আমি একটা মার্কার থেকে কাটতেছি। আচ্ছা, এটা কি মাথার উপর মানে একটু কঠিন মনে হচ্ছে? আচ্ছা, 2টা টি শার্ট, ওই পরিমাণ থান কাপড় তো আমাদের নাই। তো এইটাই অ্যাজিউম করেন, এটাই হচ্ছে কাটিং টেবিল। আচ্ছা, না দাঁড়ান, আপনাদের জন্য তাহলে আমি সহজ করতেছি। আমি 100টা কাপড়ের প্লাই বিছাইছি, ঠিক আছে? প্রত্যেকটা কাপড়ের প্লাই থেকে আমি মাত্র 2টা টি শার্ট সমপরিমাণ কাটবো, মানে প্রত্যেকটা প্লাই থেকে আমি 8 পিস কাটতেছি, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু কি মাথায় ক্যাচ করতে পারতেছেন? তাইলে আমার এখানে কত, 800 পিস হইলো? 800 পিস হলো না? এবার ক্যালকুলেটর বের করেন। আচ্ছা, ক্যালকুলেটর বের করতে হবে না। তার মানে আমি যদি এরকম একটা মার্কার ইউজ করি, একটা মার্কার ইউজ করে মাত্র 2 পিসের জন্য কাটি, তাহলে এভাবে আমাকে 200টা মার্কার ইউজ করতে হবে। মানে সেম মার্কার আমাকে 200 বার ওই প্লটার মেশিন দিয়ে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে 200 বার বসাইতে হবে। বসানোর পর আমি হচ্ছে এইভাবে 200 বার ওই 2 পিস কাপড়ের জন্য কাটতে থাকবো। মানে অনেক ক্ষতি, কষ্ট সব দিক থেকে বেশি। এই জন্যই তো আমাকে চিন্তা করতে হবে কিভাবে 200টা মার্কার ইউজ না করে 20টা মার্কার ইউজ করে আমার কাজ শেষ করে ফেলা যায়। এখানে অনেক কিছু ম্যাটার করে। এখানে আপনার কোন সাইজের কাপড় বা কাটতেছেন, আপনি কি হচ্ছে মানে অ্যাডাল্ট, যারা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, তাদের টিনেজারদের কাপড় বানাচ্ছেন, নাকি আপনি অ্যাডাল্টদের পোশাক বানাচ্ছেন, নাকি আপনি বেবিদের আইটেম বানাচ্ছেন, এটার উপর ভিত্তি করে আপনার ফ্যাব্রিক কনজামশন আছে। ফ্যাব্রিক কনজামশনের উপর ভিত্তি করে আপনার এই যে কাটিং টেবিলটা আপনি লম্বায় অনেক দূর পর্যন্ত মার্কার বানাতে পারবেন, ঠিক আছে? লম্বায় আপনি 2 মিটার নেন। 2 মিটার মানে কত? 2 মিটার মানে বুঝেন? 2 মিটার মানে 12 ফুটের কাছাকাছি, নাকি? 1 মিটার মানে হচ্ছে 1 মিটার মানে 39 ইঞ্চি। এক ফুটে হচ্ছে 12 ইঞ্চি, আর এক গজে হচ্ছে 36 ইঞ্চি, আর 1 মিটারে হচ্ছে 39 ইঞ্চি। তাহলে 2 মিটার নেন, তাহলে 78 ইঞ্চি লম্বায় আপনি নিচ্ছেন। লম্বায় 78 ইঞ্চি, কল্পনা করতে পারতেছেন? 60 ইঞ্চি সচরাচর 5 ফিট। তারপর আপনি আরও 20 ইঞ্চি এক্সট্রা নিচ্ছেন, মানে একটা মানুষের চেয়েও আরও অনেক লম্বা আর কি। ধরে নেন এই যে আমি এতটুকুতে আসি, তো তাহলে এই বেলুন পর্যন্ত এটা হয়তো 2 মিটার হবে, মাটির থেকে বেলুন পর্যন্ত 2 মিটার হবে। তাহলে আপনার যখন মার্কার বানাবেন, মার্কারটা আপনি এই লেন্থে বানাতে পারবেন। এই লেন্থে বানাবেন, আপনার প্রস্থ ফিক্সড, প্রস্থ কিন্তু 55 ইঞ্চি ফিক্সড। 55 ইঞ্চিও না, হয়তো 50 ইঞ্চি ইউজ করতে পারবেন, এর চেয়ে বেশি ইউজ করতে পারবেন না, কারণ কিনারার দিকে বেশি কাপড় কাটা যায় না, ঠিক আছে? তো মার্কারটা আমাকে এইভাবে হিসাব করতে হয়, মানে এই জন্য এই হিসাবগুলো একটু মাথায়। আর সত্যি বলতে এটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1, এখানে জাস্ট আপনারা বেসিক্স ভালো মতো জানবেন। এই হিসাব নিকাশগুলো আরও ইনডেপথ জানার জন্য ইন্টার্নশিপ পড়ে আছে। আবার আপনি যখন জব করবেন, জব করতে যাওয়ার সময় অনেক কিছু জানবেন। এখন আমি হয়তো অনেক কিছু বেশি দেখে টেকে আসছি বলে একবারে আমি হয়তো অনেক কিছু বলে ফেলতেছি, মানে এটাই প্যানিক হওয়ার কিছু নাই। আমি নিজে সেলাই চিনছি 3rd ইয়ারের পর, ঠিক আছে? সব কিছুই বলে দিচ্ছি, মানে কঠিন ভাবার কিছু নাই জিনিসগুলো। না, এগুলা হিসাব তো আপনি করবেনও না, এগুলো তো সফটওয়্যার করে দিবে আপনাকে। এবার ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ারের অনেক কাজ।
ইঞ্জিনিয়ারের এখন যদি রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে, গবেষণার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, রিসার্চারের এখন বর্তমানে যারা হচ্ছে R&Dতে আছেন বা বর্তমানে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডাস্ট্রিকে কীভাবে আরও সাস্টেনেবল করা যায়, টেকসই করা যায়। ইন্ডাস্ট্রিতে আর যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে জব করে, তাদের সবচেয়ে বড় লক্ষ্য কি? সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ওয়েস্টেজ রিডিউস করতে হবে। এসি কি কমাই দিব? সরি, কমায় না, বাড়াই দিব। তো আপনাদের এখানে তো ফ্যাব্রিক ছিল, এক্সাম্পল দেওয়া যায় তো। আপনি ইয়ে করেন, আপনি হচ্ছে এক সিট চেঞ্জ করেন তাহলে। যারা আইতে জব করে তাদের সবচেয়ে বড় কন্টিনিউয়াস যে একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে, সেটা হচ্ছে একটা যে আমার একটা আইটেমের SMV 6 হচ্ছে, সেই SMVটা কীভাবে 5.9 করা যায়। তারপরে ওটা 5.9 করে ফেলছেন, তারপরে টার্গেট থাকে যে ওইটা কীভাবে 5.8 করা যায়, মানে SMV কীভাবে কমানো যায়। আর ইন্ডাস্ট্রিতে ওয়েস্টেজ কীভাবে কমানো যায়, ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়, আর আপনার ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এই তিনটার অপটিমাইজেশন কেমনি বাড়ানো যায়। ফ্লোরের ইঞ্জিনিয়ারদের মূল কাজ হচ্ছে এইটা। আর মূলত এই ফ্যাব্রিক কনজামশন বা এই রিলেটেড ব্যাপারগুলো এখন অটোমেটেড হয়ে গেছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইন্ডাস্ট্রির কোন জায়গায় 4IR এর প্রয়োগ হয়েছে, এটা আপনাদের প্রেজেন্টেশনে দিব, দেখি। এটা ক্লাসের বাইরের প্রেজেন্টেশন। এই জিনিসটা কে কে শুনছেন? এটার নাম কে কে শুনছেন? শুনেন নাই কে কে? আচ্ছা আচ্ছা, এবার এটা আমি ব্যাখ্যা করতেছি। ওকে, প্রথম শিল্প বিপ্লব কি? প্রথম শিল্প বিপ্লব হচ্ছে যে যখন তুলার বীজ বের করার একটা অটোমেটেড মেশিন বের করা হয়েছে, ম্যাকার্থি জিনিং। এগুলো আসলে ভার্সিটির ওপর এক্সপেক্ট করে বসে থাকলে হবে না, এগুলো আপনাদেরকে একটু বই পড়তে হবে, যে টেক্সটাইলের ইতিহাস কোথায় শুরু হয়েছে, যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলো সিলেবাসের বাইরের পড়া। যেহেতু ইঞ্জিনিয়ার, এগুলো জানতে হবে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে ম্যাকার্থি জিনিংয়ের আবিষ্কারের মাধ্যমে, যে কটন থেকে অটোমেটিকভাবে কটনের বীজ যখন বের করা শুরু হয়, ঠিক আছে। তারপর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় কখন? যখন প্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কার করা হয়। স্টিম ইঞ্জিন নাম শুনছেন? বাষ্পচালিত ইঞ্জিন, ম্যাকার্থি জিনিং। আর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে স্টিম ইঞ্জিন। যখন থেকে বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারটা হলো, এটা 1800 আর কি। 1800, ওটা তো 19বিংশ শতাব্দী বলে, এখন আমরা আছি 21বিংশ শতাব্দীতে। 19বিংশ শতাব্দী 1800 সালের পর থেকে তখন হচ্ছে যন্ত্রচালিত বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে কলকারখানা চলা শুরু হলো। ওটা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল। আর থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্ভবত হচ্ছে ইলেকট্রিসিটি। আমি স্পেসিফিকলি বলতে পারতেছি না, কিন্তু ইলেকট্রিসিটি টাইপের কোনো কিছু, যখন বিদ্যুতের ব্যবহার চলে আসলো। আগে কিন্তু কি ছিল? সবই মেকানিক্যাল ছিল, যান্ত্রিক ছিল, যে যন্ত্রটা বাষ্পের মাধ্যমে আমরা চালাইতাম, বাষ্প ইঞ্জিনের মাধ্যমে যন্ত্র চলতো, সেই যন্ত্র থেকে আমরা আবার ম্যানুয়ালি অনেক কিছু করতাম। আর তৃতীয়টাই এই যে সুইং মেশিনে কি আমাকে আর মেশিনটা হাতে যান্ত্রিক শক্তি দিয়ে ঘুরানো লাগতেছে? ওটাই বিদ্যুতে চলতেছে, তাই না? এটা সম্ভবত থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি? থার্ডটা হচ্ছে ইলেকট্রিসিটি সম্ভবত, আমি শর্টকাটে বলতেছি, এক্স্যাক্ট থিওরিটিক্যাল ইয়েটা বলতেছি না, সম্ভবত ইউজ অফ ইলেকট্রিসিটি। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এবং আপনারা অলরেডি দেখবেন যে কাটিং ডিপার্টমেন্টে বা ফ্যাব্রিকটা যে আমি প্যাটার্ন বানাচ্ছি, প্যাটার্ন বানানোর পর মার্কার বানানোর পর আমি যে ফ্যাব্রিকটা স্প্রেডিং করার পর যে কাটিং করতেছি, এগুলো কিন্তু অলরেডি অটোমেটেড হয়ে গেছে। সেটাও একটু দেখাই দিই।
এই যে এই জিনিসটা দেখতেছেন, এখানে প্যাটার্ন মানে সাদা তো বোঝা যাচ্ছে না, এখানে প্যাটার্ন আছে। সেই প্যাটার্নের ভিতর দিয়ে অটোমেটিক কাটিং হেডটা নিজে ড্রিল করে, লেজার দিয়ে ড্রিল করে নিজে নিজে ফ্যাব্রিক সব কেটে দিয়ে দিচ্ছে। এখন আর ইয়েও লাগে না। স্যার জব ক্রাইসিস হয়ে যাবে না স্যার, কতগুলো জব চলে যাবে? হ্যাঁ, জব ক্রাইসিস হবে, অন্য দিক থেকে জব সৃষ্টি হবে। ওই একজন তো অপারেটর লাগবে জাস্ট এআই মেশিন চালানোর জন্য, 10 জন তো লাগতেছে না। তো 10 জনের জায়গাটা একজন দিতেছে। এখন ওখানে ওই 10 জনকে ট্রেনিং দিয়ে স্কিল্ড বানাইতে হবে, বানানোর পর ওদেরকে আরও বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। ব্যাপারটা ওইভাবে চিন্তা করলে আপনাদের এভলিউশন আগাইতে পারবেন না, মানবজাতির যে বিবর্তন বা অ্যাডভান্সমেন্ট ওটা আগাইতে পারবেন না। চিন্তা করেন, আগে যখন হচ্ছে তাঁত দিয়ে কাপড় বানাইতো, আগে কি লুম দিয়ে তাঁত দিয়ে কাপড় বুনতো না? হ্যাঁ, তো তারপর এখন তো সার্কুলার, এখন তো মডার্ন লুম চলে আসছে, এয়ার জেট লুম, রেপিয়ার লুম এগুলো চলে আসছে, আর ওয়াটার জেট লুম এগুলো চলে আসছে। এখন তো সার্কুলার নিটিং মেশিন চলে আসছে। তো এখন কি তাহলে ওদের ওরা তখন বাধা দেয় নাই? ওদের ক্রাইসিস হয় নাই? বাধা দিছে। এটা নিয়েও আন্দোলন আছে। এগুলো নিয়ে মামুন আল রশিদ স্যারকে আপনারা চিনেন কিনা জানি না, সিএসসি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। তো ওনার সাথে খুব সুন্দর একটা আলোচনা হয়েছিল আমার। ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি আমি। এগুলো তো আগে ছিল হচ্ছে ইংল্যান্ডে, এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল শিল্প, এগুলোর বিবর্তন এগুলো তো হয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ওইসব জায়গাতেই। তো তখন ল্যাডাইট একটা মুভমেন্ট, এটা আপনাদের জানার ইচ্ছা হইলে পড়তে পারেন। আচ্ছা, বানান আমি ভুল লিখছি মনে হয়। এই যে লাডাইটস, ওরা নিজেরা বিদ্রোহ করছিল। এই যে যখন হচ্ছে স্টিম ইঞ্জিনের বিপ্লবটা আসছিল, ওরা হস্তচালিত জিনিসপত্র দিয়ে নিজেরা বানাইতো জিনিসপত্র। সেকেন্ড ক্লাসটা করার জন্য আসছেন না? কিছু একটা হয়েছে তো, ওটা আমিও দেখছি। তো আমি তো অ্যালাউ করতেছি, সবাইকে অ্যালাউ করতেছি না। আচ্ছা, তো এই জিনিসটা আন্দোলন, আপনি যে বললেন না যে এই মেশিনটা আসলে তো সবার অনেকের তাহলে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে, এরকম আগেও হয়েছে, এরকম বাধা আগেও আসছে। ওরা কি করতো? ওরা গিয়ে হরতাল করে যেসব ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মেশিন নিয়ে আসতো, ওরা গিয়ে ভেঙে দিয়ে আসতো। ব্রিটেনের কাহিনী। আচ্ছা, আজকে তো আরেকটা পিরিয়ডও আছে। আচ্ছা, ফার্স্ট পিরিয়ড শেষ করতেছি, লাস্ট আরেকটা বলে। আচ্ছা, এখন সবাই একটু করেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। এই টপিকটা, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই টপিকটাকে আমি ভাঙবো, 34 টুকরা করব, ঠিক আছে? এই টপিকটাকে 34 টুকরা করে আমি আজকে একটা এক্সেল শিট দিয়ে দিব, গুগল শিট দিয়ে দিলে আপনারা নিজেরা ওরা চুজ করে করে গ্রুপে বলবেন যে আমি 29 নিলাম, আমি 25 নিলাম, আমি 27 নিলাম। না, যারা নিজেরা চুজ করে নিবে না, তারপর তাদেরকে আমি আজকে রাত 12টার পরে বা একদিন রেখে তারপরে আমি তাদেরকে চেঞ্জ করে দেব। সেম হবে না তো, আমি তো 34টা সেপারেট টপিক দিচ্ছি। সেম কিভাবে হবে? আপনি 1 নিয়ে নিছেন না, আপনি আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবেন। এটা অফলাইনও হবে, অনলাইনও হবে। কিভাবে হবে? অফলাইন দিবেন, সেটা রেকর্ড করবেন, অথবা আপনারা যদি চান তাহলে অফলাইনটা আপনারা দিবেন, ওটাতে আমি ইভ্যালুয়েশন করব। অফলাইন প্রেজেন্টেশনে আমি দিব, এটা একটা কম্পিটিশন হবে, অফলাইন প্রেজেন্টেশন। আর অনলাইন বলতেছি, অফলাইন সাবমিশন, অনলাইন সাবমিশন দুইটাই লাগবে। অনলাইন সাবমিশনটা দিয়ে আমি ল্যাবের যে প্রেজেন্টেশন মার্ক আছে ওটা ইভ্যালুয়েট করব, আর অফলাইন দিয়ে ক্লাসেরটা ইভ্যালুয়েট করব। এটা শুধু আমি না, আপনারা 15 ব্যাচ, তো আপনারা এখনও আমাদের ক্লাস পান নাই। ধরেন রাব্বানি স্যারও সেম জিনিস দিবে, দেখেন। এটা আপনাদের সিনিয়ররা এভাবে অলরেডি দিয়ে আসছে, কারণ আপনারাও এবার দিবেন না। আপনারা অলরেডি আপনারা আপনাদের সিনিয়রদের চেয়ে অনেক দিক থেকে আসেন, যেহেতু আপনারা তাদের চেয়ে ইয়াং, আপনারা টেকনোলজিক্যালি আর একটু সাউন্ড।
এবার আপনাদেরকে আমি দেখাই, প্রেজেন্টেশনের এক্সাম্পল দেখাই। কোথায় মানে বাইরে কোথায় তা ক্লাস করবেন না সেকেন্ড পিরিয়ডটা? তাহলে আসেন, এরপরে আবার আসেন। আচ্ছা, এই যে প্রেজেন্টেশন স্লাইডগুলো এরকম হবে, একটা বড় স্লাইড, একটাই স্লাইড হবে। আচ্ছা, আপনারা আগে বলেন, আপনারা এইটা মানে এরকম চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি আছেন কিনা? আপনাদের সিনিয়ররা অলরেডি করছে। যেটাকে বলে হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় কম্পিটিশনে শুনেন না যে পোস্টার প্রেজেন্টেশন হয়? আপনারা তো আসলে কোনো কিছুর জন্য রেডি থাকেন না, তারপর আপনাদেরকে যখন আমি পাঠাই তারপর ঠিকই ওখানে সাকসেসফুল হয়ে আসেন, কিন্তু আগে মানে ওই নিজের মনের বাঘে আগে খেয়ে ফেলে আপনাদেরকে, মানে কোনো কিছু নতুন কিছু ট্রাই করতে ভয় পান আপনারা, কিন্তু করলে দেখেন যে পারতেছেন। পোস্টার প্রেজেন্টেশন, ঠিক আছে, এরকম পারবেন কিনা যে একটাই স্লাইড হবে, ওইটাই যে আই এম আবু সাইদ রাফি, মাই আইডি ইজ 2210300504, এইসব ইনফরমেশন থাকবে না, ঠিক আছে? আমি একটু ক্লাসে আছি তো, ক্লাস শেষে কল দিই। এই যে যেমন আমি হচ্ছে, এটা হচ্ছে আমার থিসিসের, আমার যে আন্ডারগ্রেড থিসিস, ওইটার যে মেথোডোলজি এবং স্যাম্পল ক্যারেক্টারাইজেশন, আসলে একটা ফিগার দিয়ে এই যে একটা ইমেজের ভিতর পুরোটা চলে আসছে যে আমার কাজের ফ্লো চার্ট কী ছিল, প্রথমে কি করছি, অ্যানিলিন পর পলিকন্ডেনসেশন করছি, সিলভার ন্যানো পার্টিকেলকে হচ্ছে করছি, সিলভার ন্যানো পার্টিকেল ডিপোজিট করছি, ফিশ স্কেল প্রোটিন দিয়ে লেয়ার বাই লেয়ার ডিপোজিট করছি, ফসফরাস কম্পাউন্ড ডিপোজিট করছি, তারপরে মাল্টিফাংশনাল একটা ফ্যাব্রিক পাইছি। ওখানে আবার 5টা স্যাম্পলের নাম দিয়ে দিছিলাম। এখানে হচ্ছে প্রসেসটা কীভাবে হয়েছে, প্রথমে সবগুলোকে পলিঅ্যানিলিন দিয়ে ট্রিট করছি, তারপর প্রথম স্যাম্পলকে আবার সিলভার ন্যানো পার্টিকেল দিয়ে ট্রিট করছি, তারপর আবার এই দ্বিতীয় স্যাম্পলকে ফিশ স্কেল প্রোটিন দিয়ে ট্রিট করছি, তৃতীয় স্যাম্পলকে পলিমার কম্পাউন্ড দিয়ে ট্রিট করছি, মাল্টিফাংশনাল পাইছি। এটা যেমন একটা। তারপরে এই যে এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার ফ্যাব্রিকের মূল উদ্দেশ্য কী ছিল। আমার একই ফ্যাব্রিক, যেটা আগুন নিরোধক হবে, যেটা জীবাণুনাশক হবে, যেটা বিদ্যুৎ পরিবাহী হবে, এই টাইপের ফিগার থাকবে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আর এই যে যেমন প্রথম পেজেও আছে, ওই পরের জিনিসটাই শুরুতে আবার আমি দিয়ে দিচ্ছি যে আমার কাজের ফ্লো চার্টটা। মানে আপনাদের কাছ থেকে আমি এরকম পোস্টার চাচ্ছি। আর আরও যদি স্পেসিফিক আরেকটা দেখাইতে চাই, আমার আচ্ছা, ওই জিনিসটা এখানে নাই। রাজু স্যারের একটা সুন্দর ফাইল ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। উনি জাস্ট একটাই কি বলবো, এরকম পাওয়ার পয়েন্টের একটা স্লাইডই উনি নিছে। পাওয়ার পয়েন্টের একটা স্লাইড নিয়ে এখানে উনি এত ইনফরমেশন দিছে যে ওইটা ধরে 20 মিনিট মানে বর্ণনা দেওয়া যাবে, কিন্তু ওইটা শেষ হবে না। জাস্ট একটা স্লাইডের ভিতরেই এইভাবে জিনিসপত্র দেওয়া যায়। এখন আপনাদের সিনিয়ররা ওনারা করতে গিয়ে মানে প্রত্যেকটা, যে আপনি বললেন না যে ল্যান্ডস্কেপ করতে চাই, ল্যান্ডস্কেপই করবেন, এইরকমই থাকবে আপনাদের রেশিওটা। কিন্তু ওরা করতে গিয়ে ওরা দেখতেছে পারতেছে না, মানে আপনারাও ওই সেম ইয়েটা ফেস করবেন ফার্স্ট টাইম যখন এটা বানাতে যাবেন। যখন বানাতে যাবেন দেখবেন যে একটার পিছনে আরেকটা এরকম অনেকগুলো পেজ হয়ে যাচ্ছে। তো আমি বলতেছি যে শুধু সার জিনিসটা নিয়ে
এখানে একটা সেকশনে দিয়ে দিলেন, এখানে আরেকটা সেকশনে ডিফারেন্ট জিনিস দিলেন, একটা পেজকেই 5 টুকরা 6 টুকরা করতে হবে। ট্রাই করি স্যার, সমস্যা নাই। তো তাহলে এটার একটা ভোটিং হয়ে যায় যে পোস্টার প্রেজেন্টেশনে ইন্টারেস্টেড কয়জন? সবাই স্যার, সবাই। আর এবার আচ্ছা হাত নামান, ট্রেডিশনালে কয়জন? আগের সিস্টেমে চান কয়জন? এখনই বলে দেন, পরে আবার যে স্যার বুঝি নাই পারতেছি না এরকম বললে হবে না, ঠিক আছে? আপনি বলতেছেন, বাকিরা আবার যে স্যার পারতেছি না পরে করতে পারি না এরকম বললে হবে না। এরকম মাইন্ডসেট থাকা তো ভালো। আর এইভাবে আপনারা যখন একবার কনফিডেন্স পেয়ে যাবেন, সারা দিন মানে সারা বছর দেখবেন পোস্টার প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় হয় কম্পিটিশন, তখন সেগুলোয় পার্টিসিপেট করতে পারবেন আপনারা। আচ্ছা, এখন 11:40 রেকর্ড হচ্ছে, অফ করে দেন।